আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। মধ্যরাতে বিরতি দেওয়ার পর সকাল থেকে আবারও এই কর্মসূচি শুরু করে তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং জুলাই গণহত্যার দায়ে দলটির বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। একই দাবিতে বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে শাহবাগমুখী মানুষেরা, তবে রোগী বহনকারী গাড়ি চলাচল করছে স্বাভাবিকভাবেই। শুক্রবার যমুনার সামনে সমাবেশ থেকে আন্দোলনকারীরা প্রজ্ঞাপনের মাধ্যমে দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ব্লকেট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে বিকেল ৩টায় শাহবাগে গণজামায়াতের ডাক দেওয়া হয়েছে। এখনো দেশ ছেড়ে পালিয়ে যায়, তো ওই দলটাকে যদি আমরা নিষিদ্ধের কথা না বলি তো কোন দলটাকে বলবো? আসলে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আর তারা যদি আগামীতে রাজনীতি করার ইচ্ছা মনোশক্তি যদি থাকে তাহলে আমাদের সাথে পোষণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি ঘোষণা আসবে না ততক্ষণ আমরা মাঠ ছাড়বো না। এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনাকে আসলে জানিয়ে রাখি যে গতকাল রাষ্ট্রপতি ভবন যমুনার সামনে যে সমাবেশের পর থেকে কিন্তু যে ঘোষণা দিয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র যে ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ, পাশাপাশি যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিতের যেই আজকের যে সমাবেশ, শাহবাগে কিন্তু সকাল থেকে কিন্তু শাহবাগের যে প্রধান যে ফটকগুলো রয়েছে সেটি বন্ধ করে কিন্তু বিক্ষোভ করছে যে জুলাই ঐক্য মঞ্চ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে আজকে বিকাল ৩টা নাগাদ কিন্তু এখানে একটি মহাসমাবেশের ডাক দিয়ে কিছু এনসিপি সহ যে জুলাই আন্দোলন কেন্দ্রিক যে সকল প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে তারা যেটি এখান থেকে যে মূল যে দাবিটি সেটি হচ্ছে যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের যে রাজনীতি সেটি কিন্তু যতক্ষণ পর্যন্ত না নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি এটি কিন্তু চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আপনাদেরকে আমি আরেকটি তথ্য দিয়ে রাখি, শুধু শাহবাগ নয়, দেশের বিভিন্ন জেলায় এবং বিভাগীয় পর্যায়ে পেশারা ঢাকা শহরের যে আশপাশের যে গুরুত্বপূর্ণ কিছু স্থান সেখানে কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ কিন্তু করছেন। সেই বিক্ষোভ সমাবেশে তাদের একটাই দাবি যে কোনো মূল্যে হোক অন্তর্বর্তী সরকার যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠ ছেড়ে কিন্তু যাবেন না। আজকে এখানে কিন্তু আমরা দেখছি বিভিন্ন দল কিন্তু এসে কিন্তু সংহতি প্রকাশ করেছেন, পাশাপাশি যে সকল ছাত্র জনতা আছে তাদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি বলছেন যে আওয়ামী লীগ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বে তার যেই অঙ্গ সংগঠন যেভাবে গণহত্যা চালিয়েছে সেই দলের দেশে কোনো রাজনীতি করার অধিকার নেই এমনটি দাবি করে কিন্তু তারা তাদের যে দলটি যে নিষিদ্ধে কিন্তু এই দাবিটি কিন্তু তারা তুলছেন। তো বলা যায় যে বিকেল ৩টা নাগাদ যে সমাবেশটি শুরু হবে সেই সমাবেশ থেকে আসলে বলা যাবে পরবর্তী কর্মসূচি তারা আসলে কি দেন সেটি আসলে আপনাদের মাধ্যমে জানিয়ে দিব। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার ব্যাপারে স্পেশাল ব্রাঞ্চ থেকে মন্ত্রণালয়ে কোনো চিঠি দেওয়া হয়েছিল কিনা নিশ্চিত নয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক রাষ্ট্রপতির দেশ ছাড়ার নেপথ্যে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে। এর জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। রাজনৈতিক দল নিষিদ্ধ করলে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন জনগণের আকাঙ্ক্ষা বিরোধী রাজনৈতিক দল সময়ের পরিক্রমায় এমনিতেই বিলুপ্ত হয়ে যায়।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নতুন করে ১-১১ সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে গয়েশ্বর বলেন, কাল আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর পরশুদিন যে বিএনপিকে নিষিদ্ধ করবে না তার নিশ্চয়তা কি? কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমাধান মানসিকতা। এই ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাইছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ, রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনটাকে বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন্ত্রণী। যারা 11 সৃষ্টি করতে চেষ্টা করছেন তারা কি গত না জীবিত? তারা কি এখনো আছে সেই মিডিয়াতে? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগের বিষয়ে সরকারে কেউ না কেউ অবশ্যই জড়িত বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। স্বরাষ্ট্র উপদেষ্টা মাত্র কয়েকজনকে বরখাস্ত করে এই দায় এড়াতে পারেন না বলেও মনে করেন তিনি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকায় জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। সকালে সেগুনবাগিচায় সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন সাইফুল হক। গ্যাস সংকটের কারণে যাত্রাবাড়ি, সায়েদাবাদ, গোলাপবাগ, ধলপুর সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকার মানুষের দুর্ভোগ চরমে। তাদের অভিযোগ, গ্যাস না থাকলেও দিতে হয় বিল, অথচ রান্না করতে হয় সিলিন্ডার গ্যাসে বা মাটির চুলায়। এভাবেই চলছে বছরের পর বছর। তাদের অভিযোগ, তিতাস কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি। তাইমুন ইসলাম রায়ানের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুর রহিম। গ্যাস নেই, তাই মাটির চুলায় রান্না হচ্ছে। রাজধানীর ধলপুরের ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের দুর্ভোগের নাম গ্যাস সংকট। দিনে থাকে না গ্যাস, রাতে সামান্য আসলে ঠিকমতো রান্না করা যায় না, তাই সিলিন্ডারের ওপর নির্ভর করতে হচ্ছে ভুক্তভোগীদের। সিলিন্ডার কিনে এখন সিলিন্ডার ব্যবহার করতেছি, মনে করেন বাড়িওয়ালারও বিলে দিতেছি, আবার সিলিন্ডারও ব্যবহার করতে হয়। যাত্রাবাড়ি, সাইদাবাদ, ধলপুর, পূর্ব গোলাপবাগ, পশ্চিম গোলাপবাগ, স্টাফ কোয়ার্টার, কাজলা লিচু বাগান, কাজী দরগা, কাজীপাড়া সহ বেশ কিছু এলাকার চিত্র একই। ধলপুর এরিয়াতে দীর্ঘ অনেক দিন বছর ধরেই আমরা গ্যাস পাচ্ছি না। লাটকি দাল দিয়ে রান্ধি, আবার মনে করেন এক চুলাতে হয় না, মনে করেন একজনের পর একজন করতে থাকি। তিতাস কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়ে কোনো লাভ না হয় রাজপথে নেমে বিক্ষোভ করে এসব এলাকার মানুষ। দুপুরে জুমার নামাজ শেষে ধলপুর মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। স্থানীয়দের অভিযোগ, কয়েক দফায় এমন মানববন্ধন করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বিল দিচ্ছেন অথচ আমাদের টাকা আমাদের গ্যাস দিচ্ছেন না, এটা তো হবে না। এখান থেকে যদি আমাদের গ্যাস দেওয়া না হয় তাহলে আমরা আমাদের গ্যাস বিল বন্ধ করে দেব। গ্যাস সংকট নিরসনের দাবিতে যাত্রাবাড়িতেও মানববন্ধন করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, গ্যাস না থাকলেও দিতে হয় বিল, আবার রান্না করতে হয় কেনা সিলিন্ডার গ্যাসে। দীর্ঘ 10 বছর যাবৎ আমরা গ্যাস থেকে বঞ্চিত। অনতিবিলম্বে গ্যাস কর্তৃপক্ষকে এই এলাকায় স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি। দ্রুত গ্যাস সংকট নিরসন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ভুক্তভোগীরা। প্রয়োজনে গ্যাস অফিস আমরা ঘেরাও করব। আব্দুর রহিম, RTV, ঢাকা। চলে গেলেন কিংবদন্তি লোকশিল্পী, সঙ্গীত শিল্পী ও গবেষক মোস্তফা জামান আব্বাসী। শনিবার ভোরে বনানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 87 বছর। সঙ্গীত চর্চার পাশাপাশি গবেষণা ও লেখালেখিতেও খ্যাতি অর্জন করা এই গুণীজনের বর্ণাঢ্য জীবনের কিছুটা তুলে ধরছেন মারজানি ফান। মোস্তফা জামান আব্বাসী ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমেদের তৃতীয় পুত্র। ভারতের কোচবিহার এলাকার বলরামপুর গ্রামে 1936 সালের 8 ডিসেম্বর তার জন্ম। শৈশব কৈশোর কেটেছে কলকাতায়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু এবং ওস্তাদ গুল মোহাম্মদ খার কাছে নিয়েছেন সঙ্গীতের তামিল। ফেলে দিই পুরাতনে, আমাদের যে সবচেয়ে যে রোমান্টিক কবি, সে তো সব পুরাতন নিয়েই নতুনের জন্য।
কবি, লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসীর প্রকাশিত বইয়ের সংখ্যা 50। ভাওয়াইয়া গানের উপর তার 2টি বই, ভাওয়াইয়ার জন্মভূমি ও ভাওয়াইয়ার জন্মভূমি 2-এ তার 1200 গানের কথা বলা আছে। সঙ্গীতের অবদানের জন্য 1995 সালে 21শে পদকে ভূষিত হন মোস্তফা জামান আব্বাসী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজের জন্য 2013 সালে নজরুল মেলায় তাকে আজীবন সম্মাননা দেয়া হয়। এছাড়াও বহু পুরস্কার আর সম্মাননায় ভূষিত হয়েছেন মোস্তফা জামান আব্বাসী। বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই গুণীজনকে। আমার নানা মোস্তফা জামান আব্বাসী আজকে ইন্তেকাল করেছেন। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই ওনার গান শুনেছেন, ওনার কথা শুনেছেন। এখন তার লেগেসিটা আমরা ইনশাল্লাহ ধরে রাখতে চাই। মারজান ইভান, RTV। এই মুহূর্তে গুলশান আজাদ মসজিদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে স্বজন সতীর্থরা কি বলছে এবং আমরা যতটুকু জেনেছি ওনার জানাজা সম্পন্ন হয়েছে, কখন নাগাদ দাফন হতে পারে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। জি ফারিয়া, আপনি ঠিকই বলছিলেন, ওনার জানাজা সম্পন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে ওনার লাশবাহী গাড়িতে তোলা হয়েছে আজিমপুরে নিয়ে যাওয়ার জন্য। এটি তার শেষ ইচ্ছা ছিল যে আজিমপুরে তার বাবার কবরে তিনি শায়িত হবেন। এবং আমি জানিয়ে রাখি যে কিছু কিছু মানুষ থাকেন যারা কিনা নিজের গুণে বিশ্বের দরবারে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। মোস্তফা জামাল আব্বাসী কিন্তু তেমনই একজন মানুষ ছিলেন। তার প্রতিভায়, তার গুণে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেন সবসময়। এবং বাংলাদেশের লোকসঙ্গীতে, লেখনীতে, বিভিন্ন পত্রিকার কলাম লেখনীতে বা প্রবন্ধ রচনায় তার কিন্তু সব ক্ষেত্রেই তার বিচরণ ছিল এবং সব জায়গায় তিনি তার প্রতিভার ছাপ রেখে গেছেন। এবং যেটি আপনারা শুনছিলেন নিউজে যে তিনি ভারতে জন্মগ্রহণ করেন, তারপর কলকাতায় তিনি বড় হন এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BA-MA পাশ করে তিনি কিন্তু তার কর্মজীবনে যোগ দেন। এবং তারপর থেকেই তিনি কিন্তু বাংলাদেশ নোটারি গবেষণা কেন্দ্রের তিনি পদে ছিলেন। তিনি কিন্তু বাংলাদেশ শিল্পকলার মহাপরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও বাংলাদেশের অনেক বড় বড় সেক্টরে, অনেক বড় বড় জায়গায় তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন। এবং তার ভক্ত গুণগ্রাহী যারা আজকে এখানে এসেছেন তারা কিন্তু তার স্মৃতিচারণা করছিলেন এবং বলছিলেন যে আজকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন একটি উজ্জ্বল নক্ষত্র হারালো। এবং তার মৃত্যুর বিষয়ে যেটি আমরা জানতে পেরেছি, তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু শারীরিক বার্ধক্যজনিত যেই অসুবিধায় ভুগছিলেন এবং গতকাল তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে আজ ভোর 5:30টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লাশ নিয়ে যাওয়া হচ্ছে আজিমপুর কবরস্থানে তাকে শায়িত করার জন্য। এই ছিল আজাদ মসজিদ থেকে আমার কাছে মোস্তফা জামান আব্বাসীর সর্বশেষ খবর। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। দেশে বয়ে যাচ্ছে তীব্র ও মাঝারি তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। তীব্র গরমে নাকাল ঢাকাসহ সারা দেশের মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষরা পড়েছেন ভোগান্তিতে। টানা এক সপ্তাহের এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জাকারিয়া খান ও চুয়াডাঙ্গা ও মেহেরপুর প্রতিনিধির সহায়তায় অরণ্য গফুরের রিপোর্ট। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। কয়েকদিন ধরে নেই বৃষ্টির দেখা। ইট পাথরের ঢাকা নগরীতে এমনিতেই স্বাভাবিকের চেয়ে তাপমাত্রার অনুভূতি থাকে বেশি। সেখানে 39-40 ডিগ্রি তাপমাত্রায় নাকাল রাজধানীবাসী। সড়কে নামা মানুষেরা ব্যাকুল একটু ছায়ার সন্ধানে। কষ্ট হলো, ডিউটিতে করা লাগবে ভাই। গরমে গায়ে না যাইতেছে, শরীর অসুস্থ হয়ে যাইতেছে, শরীর দুর্বল লাগে গরমে। এত বাড়িতে হওয়ায় এমনি মনে করেন বাসাত গিয়া থাই। রাজশাহী ও খুলনা বিভাগে বইছে তীব্র তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা থাকায় প্রখর রোদ ও ভ্যাপসা গরমে বেশি বিপর্যস্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুরের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না কেউ। দাবদাহের কারণে বোরো ধান ঘরে তোলা ও সবজি চাষাবাদে হিমশিম খাচ্ছেন কৃষকরা। টানা কয়দিন যে ঠান্ডা ছিল, এরপর যে হঠাৎ আজকে রোদ গরম বেশি, যান যায় অবস্থা। তাপের জন্য মানুষ আসছে, খাচ্ছে, স্বস্তি পাচ্ছে। ঘরে বাইরে অস্বস্তির মধ্যে স্বস্তির খবর নেই আবহাওয়া অফিসেও। এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। পূর্বাভাস বলছে প্রথমে তাপমাত্রা কমবে দেশের উত্তর পূর্বাঞ্চলে। তাপমাত্রা কিছুটা কমে আসবে, কিন্তু তাপপ্রবাহ মুক্ত হবে না।
মুক্ত হইতে হতে কয়েকটা দিন সময় লাগতে পারে। তবে 14-15 তারিখের দিকে আমরা আশা করি যে অনেক জায়গায় হয়তো তাপপ্রবাহ মুক্ত হয়ে যেতে পারে। সপ্তাহান্তে কয়েকদিন বৃষ্টির শীতলতার পর চলতি মাসের শেষ নাগাদ আবারও বাড়তে পারে গরমের তীব্রতা। অরণ্য গফুর, RTV, ঢাকা। পৃথিবী বাসযোগ্য করতে হলে মানুষের পাশাপাশি প্রাণী সত্তায় ভারসাম্য প্রতিষ্ঠা এবং বন্য প্রাণীদের রক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স অনুষ্ঠানে এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বন্য প্রাণী হত্যা বন্ধে শুধু একটি মন্ত্রণালয়ের কাজ যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। কৃষি জমি বাঁচাতে প্ল্যানিং ও জোনিং সুষ্ঠুভাবে বিবেচনা করা আবশ্যক বলেও জানান পরিবেশ উপদেষ্টা। দেশটাকে যদি বাসযোগ্য করতে হয় তাহলে কিন্তু শুধু মানুষের কথা ভাবলে আমাদের চলবে না। মানুষের পাশাপাশি যখন অন্যান্য প্রাণী সত্তাও নিরাপদে থাকতে পারে তখনই আমরা বুঝবো যে আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা আমাদের দায়িত্বটা পালন করতে পেরেছি। শুধুমাত্র একটা সংস্থা, একটা মন্ত্রণালয় পরিকল্পনা করে এই চেঞ্জটা আনতে পারবে না। এটা আমাদের মনোজগতে, আইনি কাঠামোতে, প্রশাসনিক জায়গাতে আনতে হবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।